আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলছি একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে, যেটা নিয়ে আসলে ইতিপূর্বেও কথা বলেছি। আমরা সিভি রাইটিং এবং জব প্রিপারেশন নিয়ে বেশ কিছু ভিডিও এর আগে আপলোড করেছি। আশা করি অনেকেই দেখেছেন, যদি কেউ না দেখে থাকেন আশা করি দেখে নেবেন। আপনার উপকারে না আসলে অন্তত ক্ষতি হবে না। আজকে যে বিষয় নিয়ে সিভি প্রেজেন্টেশন, এই জিনিসটা নিয়ে অনেকেরই অনেক ধরনের ভুল ধারণা আছে বা ছোটখাটো ভুল করে, যেটা অনেক সময় অনেক পজিশনের জন্য অনেক বড় ডিফিকাল্টিস হয়ে দাঁড়ায়। কেউ কেউ আছেন অনেক এক্সপিরিয়েন্স অর্জন করেছেন, এরপরে সাবমিট যখন করেন তখন রিজিউমে লেখেন। আসলে রিজিউমের মধ্যে আমি আজকে খুব শর্টকাট কথা বলবো, সেখানে আপনি হাইলাইটস করবেন আপনার এডুকেশন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট। আর কারিকুলাম ভিটা যেখানে লিখবেন সেখানে আপনি প্রফেশনাল এক্সপিরিয়েন্সটাকে হাইলাইটস করবেন। এখন আপনি মনে করেন একজন ফ্রেশ ক্যান্ডিডেট, তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স নেই, সুতরাং হি উইল সাবমিট দ্য রিজিউমি। আর যার প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে তিনি প্রফেশনাল এক্সপিরিয়েন্সকে হাইলাইটস করে কারিকুলাম ভিটা সাবমিট করবেন। আর বায়োডাটা এটা ভেরি সিম্পল। এটা হলো যে আসলে আদার দেন প্রফেশনাল, আপনার ডেট অফ বার্থ সেখানে থাকবে, তারপরে জেন্ডার, রিলিজিয়ন, ন্যাশনালিটি, রেসিডেন্ট, মেরিটাল স্ট্যাটাস এগুলো থাকবে। এটা ফ্রেশদের জন্য, ফ্রেশ যারা নতুন চাকরির জন্য যারা আবেদন করছেন তাদের জন্য এই জিনিসটা প্রয়োজন। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আগে করেছি, এখন আর বিস্তারিত করবো না। কিন্তু আজকে আমি মূলত যেই কথাটা বলার জন্য এখানে বসেছি সেটা হলো যে ভেরি রিসেন্ট আমি একটি সার্কুলার দিয়েছি, এবং এই সার্কুলারগুলোর এগেনস্টে ইতিপূর্বেও অনেকে আমি বিভিন্ন সেমিনারেও কথা বলার সময় বলার চেষ্টা করেছি আমার ফলোয়ারদেরকে, পার্টিসিপেন্টদেরকে, যে আপনারা যে কোনো সার্কুলার খুব ভালোভাবে মনোযোগ সহকারে আগে পড়বেন, দেখবেন, তারপরে সিভি সাবমিট করবেন এবং অ্যাপ্লাই করবেন। যেটা আপনার জন্য মোটেই প্রযোজ্য নয় সেটা নিয়ে আপনি অ্যাপ্লাই না করাই ভালো। যেমন সিভি ডিসকোয়ালিফিকেশন বিভিন্ন কারণে হতে পারে। আমাকে অনেকে বলে, স্যার বেশ কয়েকবার ট্রাই করেছি, অনেকখানে অ্যাপ্লাই করেছি, কোনো ইন্টারভিউ কল পাচ্ছি না। আপনি জব সার্কুলার এগেনস্ট অ্যাপ্লাই করলেই যে ইন্টারভিউ কল পাবেন এই প্রত্যাশা করাটা ঠিক নয়। আপনি আগে দেখবেন ইজ ইট ম্যাচেবল উইথ ইউ অর নট। আপনার প্রোফাইলের সাথে আপনি ম্যাচ করবেন। আপনার সিভি ডিসকোয়ালিফিকেশন যেটা, সিভি বাদ যাওয়া যেটা, অর্থাৎ শর্ট লিস্টেড করার সময় বাদ যাওয়ার জন্য বিভিন্ন কারণ হতে পারে। একটা হতে পারে আপনার লেস কোয়ালিফাইড, যে সিভিতে আপনাকে চেয়েছে অন্তত মাস্টার্স হইতে হবে, এবং কিছু সার্কুলার উল্লেখ করা থাকে বিসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আপনি দেখা যাচ্ছে জেনারেল ডিসিপ্লিন থেকে অ্যাপ্লাই করে বসে আছেন। ফার্মাসিউটিক্যালসে সার্কুলার দিয়েছে, আপনি জেনারেল ডিসিপ্লিন থেকে লোক চায়নি অথবা উল্লেখ করে দিয়েছে, সেখানে আপনি অ্যাপ্লাই করছেন। অথবা গ্রাজুয়েশন চেয়েছে, আপনি এইচএসসি পাস, সেই জন্য আপনি ইন্টারভিউ কল নাও পেতে পারেন, আপনার সিভি বাদ যেতে পারে। আবার আছে ওভার কোয়ালিফাইড। আমাকে গতকালকে একজনে হোয়াটসঅ্যাপে প্রায় 5-7 মিনিট অনেক বিরক্ত করেছে। এখানে আমি একজন স্টাফ চেয়েছি, সার্কুলারে উল্লেখ করা আছে যে কোয়ালিফিকেশন এইচএসসি অর ডিগ্রি, তিনি অনার্স মাস্টার্স করেছেন, এবং আমি এক্সপিরিয়েন্স চেয়েছি যেহেতু স্টাফ 2-3 বছর ম্যাক্সিমাম। তার দেখা যাচ্ছে যে 8-10 বছরের এক্সপিরিয়েন্স আছে এবং সে সিনিয়র অফিসার লেভেলে জব করেছেন, 5-7টা কোম্পানিতে জব করেছেন। সে ঘুরে ঘুরে আমাকে কনভিন্স করার চেষ্টা করছেন যে স্যার আপনার এই চাকরিটা এটা হলে আমার হবে, আমার এখন পজিশন দরকার নাই, আমার কোনো রকম একটা চাকরি দরকার। আসলে কোনো রকম চাকরি নিয়ে তো সবসময় আপনি চাইলেও নিয়োগকর্তা যারা, তারা সবসময় যারা কোনো রকম চাকরি চায়, কোনো রকম একটা চাকরি চায়, তাদেরকে কিন্তু আসলে দেওয়া যায় না। সো দ্যাট এটা লক্ষ্য রাখবেন, আপনি সিভি সাবমিট করার সময় যে পজিশন আপনি করছেন সেটার জন্য আপনি ওভার কোয়ালিফাইড কিনা। ওভার কোয়ালিফাইড হলেও কিন্তু আপনি কল পাবেন না। পরে আপনি মনে মনে ভাববেন মাস্টার্স করলাম, অনার্স করলাম, কিন্তু এ তো ছোট একটা চাকরি পেলাম না। আসলে এই ছোট চাকরির জন্য ইউ আর নট এলিজিবল। তারপর আসেন ফটো এডিটর্স। আমি আশ্চর্য হয়েছি, আমি উল্লেখ করে দিয়েছি যে 14 থেকে 16,000 টাকা বেতনের একজন স্টাফ আমি চাচ্ছি বা আমার দরকার, সেই জন্য একটা সার্কুলার দেওয়া হয়েছে। সেখানে ওভার কোয়ালিফাইড সিভি তো এসেছে, আবার ফটো যেটা অ্যাটাচ করেছে একদম ভেরি ওল্ড। কিছু কিছু আছে যে সেই 2 বছর আগে, এমনও আছে যে তার ছবিতে দেখা যাচ্ছে দাঁড়িয়ে নেই, ক্লিন শেভ, কিন্তু ইন্টারভিউ কল করার পরে এসে দেখা যাচ্ছে লোকজন দাঁড়িয়েওয়ালা ভদ্রলোক। কি ব্যাপার, আপনার সিভি কয়? স্যার এটা পুরনো একটা ছবি। আরে ভাই, এখন ডিজিটাল যুগ, এখন ছবি তুলতে কতক্ষণ লাগে?
আপনি ছবি তুলে একটু ক্রপ করে সুন্দর করে একটা পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দেওয়া এখন কোনো ব্যাপার না। এখন স্টুডিওতে যাওয়া লাগে না। আবার কেউ কেউ আছেন টাই স্যুট পরে দিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই আপনি টাই স্যুট পরে স্মার্ট হয়ে ছবি দেবেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি কোন পজিশনে যেন অ্যাপ্লাই করছেন, এটা সেই পজিশনের সাথে ম্যাচেবল কিনা। আমরা বিশেষ করে আমি স্টোরের কথা বলছি, সাপ্লাই চেইনের কথা বলছি, দোজ হু ওয়ার্ক ইন ম্যাটেরিয়ালস হ্যান্ডলার, স্টাফ লেভেল, স্টোর অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার, এই ধরনের পজিশন দ্যাট ইজ ডেফিনেটলি এ ক্লারিক্যাল জব। এটাকে ছোট করে দেখার কিছু নেই, কিন্তু এখান থেকে এক্সপিরিয়েন্স অর্জন করে এক সময় লোকজন অফিসার হবে, ম্যানেজার হবে, নো ডাউট। কিন্তু আপনি এখন ক্লারিক্যাল পোস্টে অ্যাপ্লাই করছেন, স্টাফ পোস্টে অ্যাপ্লাই করছেন, সেখানে আপনার ছবিটা যদি স্যুট টাই পরে দেখা যাচ্ছে একজন লুকস লাইক জেনারেল ম্যানেজার, এরকম ছবি যদি আপনি দেন, তাহলে ছবিটা দেখে প্রথমে চিন্তা করতে হবে এই লোকটিকে, এই ভদ্রলোককে দিয়ে আমি কি ক্লারিক্যাল জব করাতে পারবো কিনা, সে কি আমার ম্যানেজারের কমান্ড মানবে কিনা। সুতরাং এখানেও একটা ওভার স্মার্টনেস একটা ব্যাপার স্যাপার আছে। আপনি ওভার স্মার্ট ছবি কখন দিবেন সেটা আপনার পজিশনের সাথে যায় কিনা, পজিশনের সাথে ম্যাচেবল কিনা, সেটা চিন্তা করেই তারপরে ছবিটা অ্যাটাচ করার চেষ্টা করবেন প্লিজ। যদি খুব বেশি জুনিয়র পজিশনে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে স্যুট টাই পরে ছবি দেওয়ার দরকার নেই। মেজর জব রেসপন্সিবিলিটিস, অনেকেই আছেন, এটা আমি তাদের দোষ দিব না, তারা কি হচ্ছে অনেকে ভিকটিম। আজকাল দেখবেন চমকপ্রদ বিজ্ঞাপন দিচ্ছে সিভি রাইটিং, প্রফেশনাল সিভি রাইটার। আমি প্রফেশনাল সিভি রাইটারদের বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু আমার সাথে যে কয়েকজন যোগাযোগ করেছিল বা যাদের সাথে আমার কথা হয়েছিল, তাদেরকে আমি বারবার বোঝাতে চেষ্টা করেছি, ভাই আপনারা কপি পেস্ট না দিয়ে হাউ টু রাইট এ গুড সিভি, কিভাবে একটি ভালো সিভি লেখা যায় সেটা একটা ট্রেনিং এর ব্যবস্থা করেন। আপনারা ট্রেনিং দেন, ট্রেনিং দিয়া লোকজন কিভাবে গুড সিভি রাইট করতে পারে সেই স্কিলটা তাকে দিয়ে দেন। But definitely, a candidate have to have the capability to write his CV by himself. এই ক্ষেত্রে অ্যাটলিস্ট আমার কাছে কোনো কনসিডারেশন নেই। আমি যদি ইন্টারভিউ বোর্ডে শর্ট লিস্টে আসার পরেও আমি যদি সিভি দেখে বুঝতে পারি যে এটা সাবকন্ট্রাক্টিং সিভি, অর্থাৎ নিজে লিখে নেই, অন্যকে দিয়ে টাকা দিয়ে লিখে সাবমিট করেছে, সে প্রথমেই আমার দৃষ্টিকোণ থেকে ডিসকোয়ালিফাইড। হি উইল নট গেট দ্য কল ফর ইন্টারভিউ। কারণ যে লোক তার নিজের সিভি অন্যকে দিয়ে লেখায়, হি ইজ নট ফিট ফর জব, হি ইজ নট এ গুড ক্যান্ডিডেট অ্যাজ পার মাই কনসিডারেশন। এখানে আননেসেসারি জব রেসপন্সিবিলিটি দিয়ে ভরায় রাখে এবং দেখা যাচ্ছে যে এত বেশি রেসপন্সিবিলিটি দেখায় যেটা বাস্তবের চাইতে অনেক বেশি। একজন ব্যক্তি কতগুলো কাজ করতে পারে, দেখা যাচ্ছে যে মেজর জব রেসপন্সিবিলিটি লিখেছে 32টা 34টা। আরে ভাই, একজন লোক এত কাজ করতে পারে না, এবং সেটা তার পজিশনের সাথে যায় কিনা, পজিশনের সাথে ম্যাচেবল কিনা। আপনি একজন জুনিয়র অফিসার, সে যদি মেজর জব রেসপন্সিবিলিটি লেখে 20টা 25টা, তাহলে তো বুঝতে হবে এটা কপি পেস্ট। আর প্রফেশনাল সিভি রাইটাররা এমন কিছু আধুনিক মডার্ন উন্নত মানের ভোকাবুলারি ইউজ করে, এটা দেখলে বোঝা যায় যে এই ক্যান্ডিডেট নিজে এই সিভি কনস্ট্রাক্ট করেনি, নট ম্যাচ উইথ দ্য পজিশন। দেখা যাচ্ছে স্টাফ লেভেলে জব করেছেন, আপনি যদি হয়তো একটা কোম্পানিতে জব করেছেন, এখন জব রেসপন্সিবিলিটি লিখে দিলেন আপনি 12-14টা, যেগুলো ম্যানেজারিয়াল লেভেলের জব, আর স্টাফ লেভেলে তো আপনি জব করার কথা না। দ্যাট মিনস কপি পেস্ট, এগুলো বোঝা যায়। সুতরাং আননেসেসারি জব রেসপন্সিবিলিটি দেখাইয়া মনে করেন যে সিভিটা অনেক স্মার্ট হলো, হ্যাঁ আমি অনেক জব করি, আমার অনেক কোয়ালিটি, এটা দেখানোর জন্য আননেসেসারি জব রেসপন্সিবিলিটি উল্লেখ করে সিভিতে, সেটা করবেন না। এটাও সিভি শর্টলিস্টের ক্ষেত্রে বাদ যাওয়ার একটি কারণ। কিছু জিনিস আছে আপনাকে মেনশন করা উচিত, বাট অনেকে সেটা করে না। যেমন এক্সপেকটেশন, আমি দেখেছি 12 বছর 14 বছরের এক্সপিরিয়েন্স সিভি সাবমিট করছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে, কিন্তু এক্সপেক্টেড স্যালারি সিভিতে উল্লেখ করেন না। এটা উল্লেখ করা উচিত। আপনি প্লাস মাইনাস একটা রেঞ্জ দিয়ে উল্লেখ করবেন, একটা লেভেল উল্লেখ করবেন, বাট এক্সপেকটেশন মেনশন করা ইজ ভেরি এসেনশিয়াল টু গেট দ্য ইন্টারভিউ কল। আমরা অনেক সময় দেখা যাচ্ছে তো প্রোফাইল দেখে চিন্তা করে, আরে সে তো এক্সপেকটেশন উল্লেখ করে নেই, আমার বাজেট আছে 60,000 টাকা, আমি এখান থেকে হয়তো 65,000 টাকা পর্যন্ত বাড়াতে পারবো। বাজেটের সাথে অবশ্যই সেটা ম্যাচেবল হতে হবে আমার। এখন দেখা যাচ্ছে ইন্টারভিউ কল করার পরে জিজ্ঞেস করা হলে হোয়াট ইজ ইউর প্রেজেন্ট স্যালারি, বলে যে আমি তো 80,000 টাকা পাচ্ছি, তো আমার তো এত বাজেটে নেই। তখন চিন্তা হয় যে তাকে ইন্টারভিউ কল করে আমার সময়টা কেন নষ্ট করলাম, তার সময়টা কেন নষ্ট করলাম।
সুতরাং অনেক ক্ষেত্রে আমরা যখন মোর সিভি পেয়ে থাকি তখন যারা এক্সপেকটেশন উল্লেখ করে না তাদেরটা অনেক সময় ইন্টারভিউ কল থেকে বাদ পড়ে যায়, কথাটা মনে রাখবেন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অলওয়েজ হাই, বেঙ্গলি, ইংলিশ হাই, রাইটিং, স্পিকিং, রিডিং সব হাই। এরপর ইন্টারভিউ বোর্ডে যখন কোশ্চেন করা হয় যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, বাংলায় বলা শুরু করে। কিরে ভাই বাংলায় বলবেন কেন? আপনি তো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি একবারে রিডিং, রাইটিং, স্পিকিং সব হাই দিচ্ছেন, তাহলে সব হাই দেওয়ার পরে তো অবশ্যই আপনাকে বাংলা বলার সুযোগ দেওয়া যায় না। সেটা মনে রাখবেন, বুঝে শুনে তারপরে লিখবেন প্রফিসিয়েন্সি। অ্যাচিভমেন্টস, কারো কারো কিছু অ্যাচিভমেন্ট থাকে, যেমন আপনি হয়তো আগে যেখানে জব করেছেন সেখানে কস্ট মিনিমাইজেশনের ক্ষেত্রে কোনো না কোনোভাবে আপনার ইনভলভমেন্ট আছে, ওয়াস্ট মিনিমাইজ করেছেন কোনো না কোনোভাবে। এই ধরনের যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, আপনি কোনো ক্ষেত্রে কোনো ট্রেনিং ক্ষেত্রে অ্যাওয়ার্ড পেয়েছেন, ফার্স্ট হয়েছে, এই জাতীয় কোনো কিছু যদি আপনার থাকে সেটা আপনি উল্লেখ করতে পারেন, কারণ এটা একটা লিডারশিপ ক্যাপাবিলিটি, যে ইউ হ্যাভ সাম লিডারশিপ ক্যাপাবিলিটি। আপনি একটা ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন, আপনি একটা সোশ্যাল অর্গানাইজেশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন, এই ধরনের যদি থাকে তাহলে সেটা উল্লেখ করতে পারেন। বাট আবার উল্লেখ করেন না যে আমি মুখ রাজনৈতিক দলের সভাপতি ছিলাম, তাহলে কিন্তু গোল্লা যাবে, সেটা অনেকেই পছন্দ করবে না। আর সেটা জবের ক্ষেত্রে আসলে তখন বাড়তি একটা চিন্তা আসবে যে এটা পলিটিক্যাল লিডার, সে আবার এখানে এসে যদি পলিটিক্স শুরু করে তখন সমস্যা। আমি সোশ্যাল অর্গানাইজেশনের কথা বলছি, যেটা সমাজ সেবামূলক, সমাজের নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং দুস্থদের সহায়তায় কাজ করে এরকম কিছু সংগঠন আছে, স্বেচ্ছাসেবী সংগঠন। এই ধরনের সংগঠনে যদি এক্সিকিউটিভ কমিটিতে থাকেন, কাজ করে থাকেন, সেটা আপনি সিভিতে উল্লেখ করতে পারেন, কারণ এটা আপনার একটা লিডারশিপ কোয়ালিটি আছে, সেটা প্রুভ করবে। এতক্ষণ যা কথা বলছি এটা নর্মালি ফ্রেশার বা জুনিয়রদের কথা বলছি। এবার সিনিয়রদের ক্ষেত্রে কিছু বলবো। সিনিয়রদের অনেক সিভি দেখলে অনেক সময় মেজাজ খুব খারাপ হয়ে যায়। 15 বছর জব করেছে, ম্যানেজারের জব করেছে, এখন দেখা যায় সিনিয়র ম্যানেজার বা এজিএম লেভেলে অ্যাপ্লাই করেছে, কিন্তু তার সিভি কনস্ট্রাকশন দেখলে আসলে ভালো লাগে না, সেটা অতটা সুইটেবল না যেটা তার পজিশনের সাথে যায়, অর্থাৎ পজিশনের সাথে ম্যাচেবল না। সুতরাং সিনিয়রদের ক্ষেত্রে স্পেশালি আপনারা যে টেক কেয়ার করবেন সেটা হলো যে ইউর সিভি মাস্ট বি কিস, দ্যাট মিনস কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। আমি এখানে প্রসঙ্গক্রমেই বলি, আমার জব এক্সপিরিয়েন্স 21 বছর রানিং। আমি অলমোস্ট 6টা কোম্পানিতে জব করেছি, এক্সিকিউটিভ লেভেল থেকে জব স্টার্ট করেছি এবং লাস্ট 5 ইয়ার্স আই হ্যাভ ডান অ্যাজ এ জেনারেল ম্যানেজার। আমার সিভি কিন্তু 2 পেজ, আর ডিটেলস একটা সিভি আছে সেটা 4 পেজ। আমি হিসেব করে সেখানে সাবমিট করি যদি কোথায় সাবমিট করার প্রয়োজন হয়। আমার প্রথম 2 পেজ এনাফ, এরপরে সে যদি আরো ডিটেলস জানতে চায় তাহলে 3rd পেজ এবং 4th পেজে যেতে হবে, না হলে সে ফার্স্ট 2 পেজ রেখে আমি কোথায় সাবমিট করলে পরবর্তী 2 পেজ ফেলে দিলেও কোনো সমস্যা নেই। এখানে দেখা যাচ্ছে যে ম্যানেজারের লেভেলে জব করেছেন, ওই 5টা কোম্পানিতে জব করেছেন, ওই একই কোম্পানির জব রেসপন্সিবিলিটি বারবার উল্লেখ করতে করতে 4-5 পেজ হয়ে যায়, অথবা কোথায় যে কি বোঝাতে চাচ্ছে এত হিজিবিজি করার প্রয়োজন নেই। দেন পিওর, পজিটিভ, আন্ডারস্ট্যান্ডেবল, রিলায়েবল, ইথিক্যাল। আনইথিক্যাল, মিথ্যা কোনো তথ্য সিভিতে দিবেন না প্লিজ। আপনি জব করছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে, আপনি ম্যানেজার লেভেলে জব করেছেন এরকম উল্লেখ করার কোনো কারণ নেই। নাও ইট ইজ ইজিলি ফাইন্ড আউট করা যায় কে কোন পজিশনে কোথায় ছিল, এগুলো পাওয়া যায়। দেন স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ডেড। যেটা বলেছে এমন কিছু জব রেসপন্সিবিলিটি সিভিতে উল্লেখ করে যেটা আসলে রিয়েলিস্টিক না, যেটা তার ওই পজিশনে করার কথা না, লিখে দিল লুকিং আফটার দ্য ওভারঅল অ্যাক্টিভিটিস অফ দ্য ডিপার্টমেন্ট। তার পজিশন হলো জুনিয়র এক্সিকিউটিভ। আরে ভাই, জুনিয়র এক্সিকিউটিভ তো ওভারঅল অ্যাক্টিভিটিস অফ ডিপার্টমেন্ট সেটা লুক আফটার করার কথা না, এবং এটা আপনার জন্য অ্যাচিভেবল না, রিয়েলিস্টিকও না। সুতরাং এই ধরনের কোনো কিছু উল্লেখ করবেন না। স্টার, CV should be star, that is situation, target, action and result. আপনি ক্যারিয়ার অবজেক্টিভ লিখছেন, that should be result oriented, আর সেটাও ডেফিনেটলি শুড ম্যাচেবল উইথ দ্য পজিশন। কোথায় কারো একজনের সিভি থেকে কপি করে ক্যারিয়ার অবজেক্টিভ লিখে দিচ্ছে, দেখা যাচ্ছে এটা অনেক টপ বা সিনিয়র লেভেল পজিশনের ক্যারিয়ার অবজেক্টিভ কপি করে পেস্ট করে দিয়েছে অফিসিয়াল লেভেলের একজন। সুতরাং ইট ইজ নট ম্যাচেবল উইথ ইউর পজিশন। এই ধরনের দেখলে যখন খুব সূক্ষ্মভাবে সিভি স্টাডি করা হয় তখন কিন্তু এই ধরনের লেখাগুলোর কারণে আপনি ফার্স্ট সিলেকশন থেকে শর্ট লিস্ট থেকে বাদ পড়ে যাচ্ছেন। এরপরে বলে যে এত সুন্দর করে সিভি লিখলাম,
সিভি রাইটারকে দিয়ে 5,000 টাকা খরচ করে সিভি বানাই দিলাম, এত স্মার্ট কালারফুল সিভি, কিন্তু ইন্টারভিউ কল পাচ্ছি না। আসলে ইন্টারভিউ কল আপনি এই সমস্ত কারণেই পাচ্ছেন না। কিপ ইট মাইন্ড, আপনি অনেক টাকা খরচ করে খুব বেশি স্মার্ট সিভি সাবমিট করলেই যে আপনি ইন্টারভিউ কল পাবেন, দ্যাট ইজ নট রিয়েলিস্টিক। আর বিশেষ করে যারা প্রফেশনাল সিভি রাইটার, তারা দেখবেন যে বিজ্ঞাপন দেবে আপনার সিভি আপনার জব পাওয়ার জন্য একটা মূল চালিকা শক্তি। আসলে সেটা অ্যাটলিস্ট আমার কাছে না। তবে হ্যাঁ, আপনার সিভির প্রথম পেজের যে মিডল স্পেজ, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেখানে আপনি মূল কথাটা লিখবেন, আর সেটা দেখেই আপনাকে ফার্স্ট ইন্টারভিউ কলের জন্য নির্বাচন করে ফেলা হয়। আপনি চিন্তা করবেন, এইচআর এর বলেন বা যারা রিক্রুটমেন্ট কমিটিতে থাকে, তাদের এত সময় নেই যে আপনার 3-4 পেজ লাইন বাই লাইন পড়া। আপনার সিভির ফার্স্ট পেজের মিডল পয়েন্টে আপনি কি লিখেছেন, কি যোগ্যতা আছে, কি অ্যাচিভমেন্ট আছে, কি এক্সপিরিয়েন্স আছে, ওটা দেখে প্রাইমারিলি আপনি উইদিন 30 সেকেন্ড আপনি সিলেক্ট হয়ে যাবেন ইন্টারভিউর জন্য, অথবা বাদ পড়ে যাবেন। সুতরাং সিভি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু তাই বলে মোস্ট ইম্পর্টেন্ট বলে মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি ইউজ করে আপনি সাবমিট করলেই যে কল পাবেন, দ্যাট ইজ নট ট্রু। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে আপনি প্রশ্ন করতে পারেন, চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। I hope all of your best career and bright future. Thanks to all. Thanks again. Assalamu alaikum.